বিয়ের 8 বছর হয়ে গেছে অরিন্দম আর নন্দিতার। উত্তর কলকাতার পুরনো এক গলির ভাড়া ফ্ল্যাটে থাকে তারা। দুটো মাত্র ঘর, এক টুকরো বারান্দা, সরু একটি রান্নাঘর, আর টালির চালেই বর্ষায় টুপটাপ শব্দ করে। অরিন্দম একটি বেসরকারি সংস্থায় হিসাবরক্ষক, নন্দিতা নার্সারি স্কুলের শিক্ষিকা। এছাড়াও তাদের সংসারে আছে আরও 2জন, 5 বছরের মেয়ে ঐশী আর 3 বছরের ছেলে ঋদ্ম। বাইরে থেকে দেখলে মনে হয় এই রকম সংসার আর একটিও হয় না, কিন্তু ভেতরে ছোট ছোট অস্বস্তি দানা বেঁধে আছে। মধ্যবিত্তের সংসারে যা সচরাচর ঘটে থাকে। সেদিন ছিল সরস্বতী পুজোর আগের বিকেল। নন্দিতা স্কুল থেকে ফিরে আলমারি খুলতেই থমকে দাঁড়ালো। কাঠের পুরনো আলমারি, নন্দিতার বাপের বাড়ি থেকে পাওয়া। তলার দিকটা ফুলে উঠেছে, ভেতরে স্যাঁতস্যাঁতে গন্ধ, এক কোণে সাদা ছত্রাকের দাগ। নন্দিতা চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে শাড়িগুলো বার করতে লাগলো। ন্যাপথলিনের গন্ধমাখা মায়ের দেওয়া বিয়ের লাল বেনারসি, বৌভাতের কাঞ্জিভরম, বিয়ের সময়ের পিওর সিল্ক, আরও কত দামি দামি শাড়ি। ঐশী পাশ থেকে জিজ্ঞাসা করলো, মা, এত শাড়ি বার করেছো কেন? নন্দিতা হেসে বলল, হাওয়া লাগাতে হবে, রোদে দিতে হবে মা, না হলে তো নষ্ট হয়ে যাবে। সন্ধ্যায় অরিন্দম ফিরতেই দেখে ঘর জুড়ে শাড়ি। সে অবাক হয়ে বলল, কি হলো? নন্দিতা মাথা না তুলে বলল, এই আলমারিটা আর চলবে না। অরিন্দম কিছুক্ষণ চুপ, তারপর বলল, মেরামত করলে? নন্দিতা তাকালো, চোখে তার ক্লান্তি। মিস্ত্রি ডেকেছিলাম, বলল কাঠ পচে গেছে, ঠিক করলে টিকবে না। অরিন্দম ব্যাগ নামিয়ে চিন্তিত হয়ে চেয়ারে বসে পড়ল। তাহলে? নন্দিতা ধীরে বলল, একটা নতুন আলমারি কিনতে হবে। শব্দটা ঘরে ভারী হয়ে রইল। নতুন? অরিন্দমের খরচের হিসেবটা তার জানা। এই মাসে বাড়ি ভাড়া, ঐশীর টিউশন ফি, ঋদ্মের স্কুলের বই, তোমার আমার ওষুধ, সব মিলিয়ে টানাটানি। সে বলল, এখনই কি খুব দরকার? নন্দিতা একটু চুপ করে বলল, তোমার কাছে দরকারি জিনিসের তালিকায় হয়তো নেই, কিন্তু আমার কাছে আছে। অরিন্দম বিরক্ত হলো না, তবু বলল, আমি তো চাই না নষ্ট হোক, কিন্তু এই মুহূর্তে একটু সময় দাও। নন্দিতা হেসে ফেলল। সময় দিতে দিতে তো বছর কেটে গেল। মেয়ে ঐশী বুঝতে না পেরে চুপ করে দাঁড়িয়ে রইল। ছেলে ঋদ্ম খেলনা গাড়ি নিয়ে মেঝেতে বসে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। রাতে খাওয়ার পর নন্দিতা চুপচাপ। অরিন্দম টিভি বন্ধ করে বলল, দাম কত? নন্দিতা বলল, 10 থেকে 12 হাজারে ভালোটা পাওয়া যায়। অরিন্দম মাথা নিচু করল। তার সঞ্চয়পত্রে মাত্র যে টাকা আছে তাতে সব সামলানো যাবে না। সেটা ভাঙলে হঠাৎ দরকারে কি করবে? পরদিন অফিসে বসেও তার মন স্থির হলো না। হিসাবের খাতায় চোখ, মনে আলমারির আয়না। নন্দিতার ইচ্ছে বেশ বড়সড় একটা আয়না থাকবে, যেটা পুরনো এই কাঠের আলমারিতেও ছিল। এখন আলমারির সাথে সাথে আয়নাটাও নষ্ট হয়ে গেছে। আলমারিতে আয়না থাকলে আলাদা করে ড্রেসিং টেবিল লাগবে না। তাই তো আয়না সমেত আলমারি চাই তার। কাঠের আলমারির আয়নাতে নন্দিতা কতবার নিজেকে সাজিয়েছে। দুর্গাপুজোর অষ্টমীতে সিঁদুর পরে দাঁড়িয়েছিল। মেয়ে ঐশীর অন্নপ্রাশনে হলুদ রঙা লাল পাড় শাড়ি পরে ছবি তুলেছিল। সন্ধ্যায় ফেরার পথে সে কয়েকটা দোকান ঘুরল। কাঠের আলমারি, স্টিলের আলমারি, কিন্তু আয়না সমেত আলমারি চাই। কেউ কিস্তির কথা বলছে। এক দোকানদার বলল, ডাউন পেমেন্ট দিলে বাকি 3 কিস্তি। অরিন্দম হিসাব করল, কিস্তি মানে প্রতি মাসে বাড়তি চাপ। বাড়ি ফিরে দেখে নন্দিতা
শাড়িগুলো আবার ভাঁজ করছে, পুরনো আলমারিতে আবার ঢোকাচ্ছে যত্ন করে। অরিন্দমের সত্যি মনটা খারাপ লাগছিল। অরিন্দম স্থির দৃষ্টি নিয়ে বলল, আজ একটা দোকানে দেখলাম। নন্দিতা তাকালো না। কিস্তিতে দিলে হয়তো পারবো। নন্দিতা থামল। ঋণ করে? অরিন্দম বলল, সবাই তো করে, এতে খারাপ কি আছে? নন্দিতা মৃদু হেসে বলল, সবাইয়ের সংসার একরকম। তার কথায় অভিমানের সামান্য ছাপ আছে বইকি। সেদিন রাতে দুজনের ঘুম এলো দেরিতে। কয়েকদিন পর ঐশীর স্কুলে প্রজেক্টের জন্য টাকা চাইল। ছেলের জ্বর এলো, ডাক্তারের ফি, ওষুধ সঞ্চয় আরও কমে গেল। রবিবার দিন সকালে নন্দিতা বলল, আমি ভাবছিলাম আমার যে সোনার চুড়িটা আছে ওটা বেচে দিলে। অরিন্দম চমকে উঠল, না, ওটা তোমার মায়ের দেওয়া। নন্দিতা শান্ত গলায় বলল, জিনিস রেখে কী লাভ যদি ব্যবহারই না হয়? আর এখন সোনা পড়ে যাওয়া নিরাপদ নয়। অরিন্দম দৃঢ় স্বরে বলল, ওটা বেচা হবে না, এটাই শেষ কথা। মাথাটা খারাপ নাকি? একটা আলমারির জন্য সোনা বিক্রি? কিছুক্ষণ নীরবতা। তারপর অরিন্দম বলল, আমি চেষ্টা করছি, একটু সময় দাও। সে অতিরিক্ত কাজ নিতে শুরু করলো। অফিসের পর এক ছোট ব্যবসায়ীর হিসাব লিখে দেয়। কম্পিউটারের কাজও করে মাঝে মধ্যে। রাতে বাড়ি ফিরতে দেরি হয়। নন্দিতা বুঝতে পারে, কিন্তু উপায় কী? জিনিসটাও তো দরকার। কিছু বলে না। একদিন সন্ধ্যায় অরিন্দম বাড়ি ফিরল ক্লান্ত মুখে, হাতে একটা ছোট্ট কাগজ। আগাম টাকা দিয়ে এসেছি, সে বলল, 2 সপ্তাহের মধ্যে দেবে। তবে একটা কথা, ওই আলমারিটা কমে পাচ্ছি। কেননা আলমারিটা একজন অর্ডার দিয়ে বানিয়েছিলেন, এখন সে নেবে না। দেখতে ভালো, তোমার পছন্দ হবে। আমার এক বন্ধুরই নেবার কথা ছিল, সে এখন নেবে না, কমে দিয়ে দিচ্ছে। নন্দিতা চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, ও আচ্ছা, কত কিস্তি? 3। নন্দিতা দীর্ঘশ্বাস ফেলল। পারবে তো? অরিন্দম মৃদু হাসল, চেষ্টা করব। 2 সপ্তাহ পর বড় একটা ট্রাক গলিতে ঢুকলো। পাড়ার লোক উঁকি দিল। ঐশী আর ঋদ্ম ছেলে মেয়ে সেই দুপুর থেকে বারান্দায় দাঁড়িয়েছিল। আলমারিটা যখন ধরাধরি করে ঘরের ভেতর ঢোকানো হলো, ঋদ্ম উত্তেজনায় লাফাতে লাফাতে বলল, মা দেখো, এর ভেতরে তো আমি অনায়াসে লুকিয়ে পড়তে পারবো। মিস্ত্রিরা স্টিলের আলমারিটা সেট করে দিয়ে যেতেই ঐশী তার জমানো স্টিকারের বাক্স নিয়ে ছুটে এলো। নন্দিতা হন্তদন্ত হয়ে বাধা দিয়ে বলল, খবরদার ঐশী, একদম নোংরা করবি না, এটা তোদের পড়ার টেবিল নয়। ঋদ্ম ততক্ষণে আলমারির লম্বা আয়নাটার সামনে দাঁড়িয়ে জিভ ভ্যাংচাচ্ছে আর নিজের প্রতিচ্ছবি দেখে খিলখিল করে হাসছে। সে তার ছোট্ট রুমালটা দিয়ে আয়নার নিচের দিকটা মুছতে শুরু করলো, যেন এটাই তার এখনকার প্রধান কাজ। ঐশী বায়না ধরল, মা, আমার স্কুলের নতুন ইউনিফর্মটা কিন্তু ওপরের তাকেই থাকবে, যাতে কুঁচকে না যায়। ঋদ্ম বড় বড় চোখ করে বলে, এবার তো সাজগোজ করতে আয়নার সামনে থেকেই সরবি না দিদি। মায়েরও বেশ মজা হয়েছে, মা চেয়েছিল না বড় সড়ো আয়না। ঋদ্ম ছাড়ার পাত্র নয়। সে তার প্রিয় স্পাইডারম্যান টি শার্টটা একদম সামনের দিকে রাখার জন্য জেদ ধরল। বাচ্চাদের এই ছোট ছোট দাবিগুলো ঘরটা যেন আনন্দে ভরিয়ে দিল। যেন মনে হলো বাড়িতে কোনো নতুন অতিথি এসেছে। আলমারিটা হালকা বাদামি রং, মাঝে লম্বা আয়না। ঋদ্ম বলল, মা, কত বড় আলমারি বলো। নন্দিতা ধীরে ধীরে দরজা খুলল। নতুন রঙের গন্ধ। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের দিকে তাকালো। চোখের কোলে হালকা ভাঁজ, কিন্তু মুখে এরকম আলো।
অরিন্দম পেছনে এসে দাঁড়ালো। পছন্দ হয়েছে তোমার? নন্দিতা আয়নায় তার প্রতিচ্ছবি দেখল, বলল, হ্যাঁ, একদম মনের মতো হয়েছে গো। আমি এরকম একটা আলমারি চেয়েছিলাম, খুব শখ ছিল। অরিন্দম আশ্বস্ত হলো, তুমি টেনশন নিও না, কিস্তি মিটে যাবে। নন্দিতাও মৃদু হেসে বলল, আমিও খরচ সামলে নিচ্ছি। নন্দিতা আঁচলটা কোমরে গুঁজে আলমারির ভেতরটা একটা পুরনো নরম সুতির কাপড় দিয়ে বারবার মুছতে লাগলো। সে মনে মনে একটা ছক কেটে ফেলেছে। সবচেয়ে ওপরে থাকবে বিয়ের বেনারসি আর তার দামি শাড়িগুলো, তার নিচে অরিন্দমের ইস্ত্রি করা শার্ট, মাঝখানের ড্রয়ারে থাকবে দলিলপত্র আর গয়নার ছোট্ট বাক্সটা, আর একদম নিচের বড় খোপটা ছেলে মেয়েদের জন্য। রাতে যখন বাচ্চারা ঘুমিয়ে পড়ল, অরিন্দম দেখল নন্দিতা তখনও আলমারির পাল্লাটা একবার খুলছে আর একবার বন্ধ করছে, যেন বিশ্বাসই করতে পারছে না। অরিন্দম হাসল। সে জানে সামনের কয়েক মাস তাকে অনেক হিসেব করে চলতে হবে। ঘরটি তাদের ছোট, এক কোণায় জানালা ঘেঁষা একটি খাট, খাটের একটু পাশেই রাখা রয়েছে আলমারিটা। খাটের দিকের জানলা দিয়ে আসা হাওয়ায় ক্যালেন্ডারের দোলায় দেওয়ালে অর্ধাবৃত্তাকার দাগ কেটেছে। ছোট হলেও ঘরটি গুছিয়ে রেখেছে নন্দিতা। তেমন কিছুই কেনা হয়নি, তবু নিজেদের কিস্তির কিছুটা চাপ আছে। হিসাব মেলাতে একটু কষ্ট হবে, হয়তো নিজের জন্য নতুন জামা কেনা হবে না, কিংবা রবিবারের মাংসের পরিমাণটা একটু কমবে। রাতে ঘুমোতে যাওয়ার আগে নন্দিতা আয়নায় একবার তাকালো। ওই বড় আয়নাটার সামনে যখন নন্দিতা হাসি মুখে দাঁড়ায়, তখন সেই হাসির উজ্জ্বলতার কাছে সব ঋণ ম্লান হয়ে যায়। অরিন্দমও পাশে গিয়ে দাঁড়ায়। আয়নায় দুজনের হাসি মাখা মুখ পাশাপাশি, তারা যেন অল্পেই সন্তুষ্ট। বাইরে তখন হালকা হাওয়া, বারান্দা দিয়ে আসছে শিউলি ফুলের গন্ধ। ঘরের ভেতর আলো নিভে গেল, কিন্তু অন্ধকারের মাঝেও যেন ওই নতুন আয়নাটা আগলে রাখলো দুটি ছায়া, পরস্পরের খুব কাছাকাছি। অনেকগুলো বিনিদ্র রাতের পর আজ এক প্রশান্তির ঘুমে আচ্ছন্ন হলো অরিন্দম আর নন্দিতা। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।